ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টার যে ডিএসসিসি 5-এর পেপারটি রয়েছে, সেই পেপারের একটি 20 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তা তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পূর্ববর্তী ভিডিওগুলো দেখে অ্যান্সারগুলো খাতায় নোট ডাউন করে নাও। এছাড়া তোমাদের সিসি 6, 7, 8 পেপারেও সাজেশান পোস্ট করে দিয়েছি, তোমরা একবার করে চেক আউট করে সাজেশানগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নাও এবং তোমরা বেশি বেশি কমেন্টস করতে থাকো কোন কোশ্চেনের ভিডিও চাও। আমি তাহলে তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে ভিডিওগুলো শেয়ার করে দেবো। আজকে আমি তোমাদের যে কোশ্চেনের অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে স্থানীয় শাসনের বিশেষ উল্লেখ সহ চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 20 মার্কসের অ্যান্সার আমি তোমাদের সাজেশানে দিয়েছিলাম, প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমি সরাসরি মূল ভিডিওতে আসছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। চোল সাম্রাজ্য প্রাচীন ভারতের ইতিহাসে প্রশাসনিক দক্ষতা ও শাসন ব্যবস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের শাসন কাঠামো ছিল একদিকে শক্তিশালী ও কেন্দ্রীভূত, অন্যদিকে স্থানীয় গ্রামগুলো তারা বিশাল স্বাধীনতা দিয়ে গড়ে তুলেছিল, যা রাজ্যের স্থায়িত্ব ও জনসেবাকে নতুন মাত্রা দিয়েছিল। শুধু রাজা ও মন্ত্রিসভাই নয়, গ্রামসভা, ও নগরমের মতো স্থানীয় প্রতিষ্ঠানগুলোও শাসনে সক্রিয় অংশগ্রহণ করত। এই মিলিত প্রশাসনিক ব্যবস্থায় চোল সাম্রাজ্যের দীর্ঘায়ু ও সমৃদ্ধি নিশ্চিত করেছিল। চোল শাসন শুধু একটি শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলেনি, বরং স্থানীয় শাসনের মাধ্যমে প্রাচীন ভারতের সমাজ ও অর্থনীতির বিকাশেও বিশেষ ভূমিকা রেখেছে। প্রথম প্যারাটি বলে দিলাম। এবার দেখো পরবর্তী প্যারাটি কী রয়েছে। চোল রাজারা একটি কেন্দ্রীভূত রাজতন্ত্র গঠন করেছিলেন, যার নেতৃত্বে ছিলেন রাজা নিজে। রাজা ছিলেন সর্বময় কর্তৃত্বের অধিকারী। তিনি প্রশাসন, বিচার ও সেনাবাহিনীর সর্বোচ্চ প্রধান ছিলেন। তার শাসন কার্যক্রমে রাজগুরু, যুবরাজ এবং বিশেষ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এই মন্ত্রী ও কর্মকর্তারা রাজা কর্তৃক মনোনীত হতেন এবং প্রশাসনের বিভিন্ন দায়িত্ব পালন করতেন। রাজকীয় নির্দেশ বাস্তবায়নের জন্য প্রতিটি প্রশাসনিক স্তরে নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মচারী নিযুক্ত ছিলেন, যা একটি সংগঠিত ও কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তোলে। দুটি প্যারা বলে দিলাম। এবার দেখো 3 নম্বর প্যারাটি কী রয়েছে। চোল আমলে একটি জটিল ও স্তরবিন্যাসপূর্ণ আমলাতন্ত্র গড়ে উঠেছিল। এই প্রশাসনিক কাঠামোর বিভিন্ন স্তরে কর্মরত কর্মকর্তারা তাদের পদমর্যাদার ভিত্তিতে 3টি শ্রেণীতে বিভক্ত ছিলেন। উচ্চপদস্থদের বলা হতো পেরুদনম, মধ্যপদস্থরা পরিচিত ছিলেন সিরুদনব পেরুদনম নামে, আর নিম্নপদস্থরা পরিচিত ছিলেন সিরুদনম নামে। যদিও অনেক সময় এই পদাধিকার বংশানুক্রমিক ছিল, তবে দক্ষতা, যোগ্যতা ও রাজভক্তির বিবেচনায় নিয়োগের নজিরও ছিল। এর ফলে প্রশাসনে একটি গুণগত মানসম্পন্ন ও দায়িত্বশীল কর্মী বাহিনী গড়ে ওঠে। পরবর্তী বেলায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ নামগুলো ভিডিও দেখে সঠিকভাবে বানানগুলো খাতায় নোট ডাউন করবে, ঠিক আছে? নামগুলো তোমাদের কাছে একটু অড মনে হতে পারে, যেহেতু তোমরা প্রাচীন চোল সাম্রাজ্যের ইতিহাস পড়ছো, সেক্ষেত্রে এই নামগুলো একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু তোমরা কিন্তু বানানগুলো সঠিকভাবে তুলে খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই সিরুদনম, পেরুদনম নামগুলো তোমরা অবশ্যই ঠিকঠাকভাবে খাতায় নোট ডাউন করবে। এবার দেখো পরবর্তী প্যারা কী রয়েছে। চোল রাজ্য বিস্তৃত এলাকা নিয়ে গঠিত ছিল। তার প্রশাসন পরিচালনার জন্য রাজ্যটিকে বিভিন্ন প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়। সর্বোচ্চ স্তরে ছিল মণ্ডলম, তার নিচে ছিল বলনাড়ু বা কোত্তম, এরপর নাড়ু বা কুর্রম এবং সর্বশেষে ছিল গ্রাম। এই বিভাগীয় ব্যবস্থা একটি সুসংগঠিত শাসন কাঠামো তৈরি করে, যার ফলে রাজা কেন্দ্র থেকে দূরবর্তী অঞ্চল পর্যন্ত কার্যকরভাবে শাসন করতে পারতেন। প্রতিটি প্রশাসনিক স্তরে নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত থাকতেন, যা প্রশাসনিক কার্যক্রমকে স্বচ্ছ ও দক্ষ করে তুলত। এর পরের প্যারে যাওয়ার আগে বলে রাখি, তোমরা কেউ যদি ডিএসসিসি 5 পেপারের নোটস পারচেস করতে চাও, তাহলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আমি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি, সেই নাম্বারে আমাকে যদি কেউ মেসেজ করো, তাহলে আমি তোমাদের সরাসরি পিডিএফ আকারে নোটস শেয়ার করে দেবো। তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারপর দেখো কী রয়েছে। চোল শাসনের একটি ব্যতিক্রমী ও যুগান্তকারী দিক ছিল গ্রামীণ স্বায়ত্তশাসন। গ্রামগুলো 3 ধরনের স্বশাসিত পরিষদ দ্বারা পরিচালিত হতো। কী ছিল? সভা এবং নগরম। ছিল সাধারণ
করদাতা গ্রামবাসীদের সমিতি। সভা ছিল ব্রাহ্মণ অধ্যুষিত গ্রামগুলিতে গঠিত পরিষদ, যেগুলিকে চতুবৈধি মঙ্গলম বলা হতো। নগরম ছিল বণিকদের সংগঠিত ব্যবসায়িক কেন্দ্রভিত্তিক সমিতি। এই ব্যবস্থার মাধ্যমে চোল প্রশাসন জনগণকে স্থানীয় শাসনে সরাসরি অংশগ্রহণের সুযোগ করে দেয়। তারপরে দেখো কি রয়েছে, গ্রামীণ শাসনে কার্যনির্বাহী ক্ষমতা বিভিন্ন সমিতির হাতে কেন্দ্রীভূত ছিল, যেগুলিকে বলা হতো ভরিয়মস। উত্তর মেরুর শিলালিপি থেকে জানা যায় এই সমিতির সদস্যরা কঠোর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে মনোনীত হতেন। প্রার্থীদের শাস্ত্রজ্ঞান, সম্পত্তির মালিকানা, বয়স, নৈতিকতা ও পূর্ব অভিজ্ঞতা বিবেচনায় এনে একটি নির্দিষ্ট পাত্রে নাম রেখে লটারির মাধ্যমে নির্বাচন করা হতো। এ পদ্ধতিতে নিশ্চিত করত যে শুধুমাত্র যোগ্য সৎ ব্যক্তি শাসনের দায়িত্ব আসছেন। চোল শাসনে গ্রামগুলোতে ছিল স্বতন্ত্র বিচার ব্যবস্থার অধিকারী। গ্রামীণ আদালত এবং জাতি পঞ্চায়েতের মাধ্যমে স্থানীয় বিবাদ ও সমস্যার নিষ্পত্তি করা হতো। এই আদালতগুলি নৈতিকতা ও শাস্ত্রের আলোকে সিদ্ধান্ত নিত এবং অপরাধীদের কঠোর শাস্তি প্রদান করত। রাজ্যের কেন্দ্রীয় বিচার ব্যবস্থার ওপর নির্ভর না করে গ্রামবাসীরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করত, যা আত্মনির্ভরতা ও ন্যায় বিচারের স্বচ্ছতা নিশ্চিত করত। চোল প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল কেন্দ্রীয় সরকার গ্রামীণ শাসনে সরাসরি হস্তক্ষেপ করত না। রাজ্যের কর্মকর্তারা কেবল তদারকি বা পরামর্শদাতার ভূমিকায় থাকতেন। তারা গ্রাম প্রশাসনের কার্যক্রম পর্যবেক্ষণ করতেন, তবে স্বশাসিত সিদ্ধান্তে বাধা দিতেন না। এই হস্তক্ষেপহীনতা গ্রামবাসীদের মধ্যে দায়িত্ববোধ ও প্রশাসনিক সচেতনতা বৃদ্ধি করে এবং স্বনির্ভরতা একটি শক্ত ভিত্তি তৈরি করেছিল। গ্রাম সভাগুলো কেবল প্রশাসনিক দায়িত্বেই সীমাবদ্ধ ছিল না, তারা অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। চোল শাসনের অধীনে জমির মালিক ছিলেন রাজা, তবে কর বা রাজস্ব আদায়ের জন্য কর্মচারীরা জীবিত নামের পরিচিত জমির অধিকার ভোগ করতেন। জলাশয়, সেচ খাল, রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের দায়িত্ব ছিল গ্রামসভার ওপর। এই স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী ও কর্মক্ষম করে তুলেছিল। চোল শাসনে কৃষি ছিল অর্থনীতির মেরুদণ্ড, আর সেচ ব্যবস্থা ছিল সফল কৃষির অন্যতম প্রধান হাতিয়ার। এই সেচ ব্যবস্থা পরিচালনার দায়িত্ব গ্রামসভা ও সংশ্লিষ্ট সমিতির ওপর ন্যস্ত ছিল। গ্রামগুলিতে ছোট বড় জলাশয় প্রণালী ও সেচখাল গড়ে তোলা ও রক্ষণাবেক্ষণ করা হতো স্থানীয় জনগণের সহযোগিতায়। চোল আমলে সেচখাল নির্মাণ এবং তা মেরামতের জন্য নিয়মিত কর আদায় হতো, যা গ্রামীণ অর্থনীতিকে সুসংহত ও শক্তিশালী করত। সেচ ব্যবস্থাপনার সফলতা ছিল চোল সাম্রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম মূল কারণ। স্থানীয় গ্রাম প্রশাসনের মাধ্যমে এ ধরনের কার্যক্রম পরিচালিত হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে সেচ ব্যবস্থার প্রতি দায়িত্ববদ্ধতা ও সচেতনতা ছিল বেশি, যা দীর্ঘমেয়াদে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হয়। চোল রাজারা ধর্মীয় কর্মকাণ্ড এবং মন্দির সংস্কারে গভীর গুরুত্ব দিতেন। গ্রাম সভাগুলো ছিল মন্দিরের রক্ষণাবেক্ষণ ও ধর্মীয় অনুষ্ঠানের প্রধান নিয়ন্ত্রক। তারা মন্দির সংক্রান্ত নিষ্পত্তির হিসাব রাখত, মন্দির কর্মচারীদের নিয়োগ করত এবং ধর্মীয় উৎসব ও যজ্ঞ সম্পাদনে তহবিল সংগ্রহ করত। এই স্বশাসিত গ্রাম পরিষদগুলোর মাধ্যমে স্থানীয় ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা পেত। মন্দির ছিল কেবল ধর্মীয় কেন্দ্রই নয়, বরং সামাজিক অর্থনৈতিক কার্যক্রমেরও কেন্দ্রবিন্দু, যেখানে স্থানীয় মানুষের ঐক্য সম্প্রীতি দৃঢ় হতো। যদিও চোল প্রশাসন ছিল কেন্দ্রীভূত, তবুও সামরিক প্রশাসনের স্থানীয় ভূমিকা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রতিটি নাড়ু বা কুর্রম থেকে সৈন্য ও সামরিক সরবরাহ সংগ্রহ করা হতো, যা সাম্রাজ্যের সামরিক শক্তিকে জোরদার করত। গ্রাম ও স্থানীয় পর্যায়ে জনসাধারণ অংশগ্রহণ সামরিক বাহিনীর জন্য সরবরাহ ও তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। স্থানীয় প্রশাসন সামরিক অনুশীলন ও সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণে অবদান রাখত, যা সাম্রাজ্যের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে সুরক্ষিত করত। চোল শাসনে কর সংগ্রহ ছিল একটি সুসংগঠিত ও পদ্ধতিগত প্রক্রিয়া। রাজস্ব সংগ্রহের প্রধান উৎস ছিল কৃষি জমির রাজস্ব, যা গ্রামসভা ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে আদায় হতো। জমির জরিপ ও মূল্যায়ন ছিল নিখুঁত, যা করদাতাদের ওপর ভারসাম্যপূর্ণ বোঝা চাপাত। করদাতাদের তালিকা ও রাজস্ব আদায়ের হিসাব পাথরের ফলকে লিপিবদ্ধ থাকত। স্থানীয় কর্মকর্তারা কর সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন, তবে তারা দায়িত্বশীল ও সতর্কতার সাথে কাজ করতেন, যাতে
কৃষক ও করদাতাদের ওপর অতিরিক্ত বোঝা না পড়ে। কর সংগ্রহে স্বচ্ছতা, ন্যায় বিচার, গ্রামীণ অর্থনীতির স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারপর দেখো কী রয়েছে, চোল শাসনের প্রশাসনিক কাঠামোর মধ্যে সামাজিক ন্যায় বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হতো। গ্রামীণ আদালতগুলো শুধু আইনগত বিচারই করতো না, বরং সামাজিক ন্যায় নীতিও বজায় রাখত এবং অপরাধীদের যথাযথ শাস্তি প্রদান করত। শাস্তিমূলক ব্যবস্থা ছিল কঠোর কিন্তু নৈতিকতার ভিত্তিতে পরিচালিত। প্রশাসনিক কর্মকর্তাদের নৈতিক চরিত্র ও দক্ষতা বিবেচনায় রেখে পদায়ন করা হতো যাতে শাসনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় থাকে। রাজ্যের শাসন ব্যবস্থায় ধর্মীয় ও সামাজিক নীতিগুলো গভীরভাবে প্রয়োগ করা হতো, যা চোল শাসনের দৃঢ় ও স্থায়ী ভিত্তি গড়ে তুলেছিল। প্রখ্যাত ইতিহাসবিদ রমিলা থাপা চোল শাসন ব্যবস্থাকে একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল রাজতন্ত্র হিসেবে মূল্যায়ন করেছেন, যেখানে কেন্দ্রীয় শাসন ছিল শক্তিশালী হলেও গ্রামীণ স্বায়ত্তশাসনের মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছিল। তিনি চোল শাসনের প্রশাসনিক কাঠামোর জটিলতা ও বর্গভিত্তিক আমলাতন্ত্রের মধ্যে জনতান্ত্রিক উপাদানের উপস্থিতি তুলে ধরেছেন। অন্যদিকে নীলকণ্ঠ শাস্ত্রী চোল যুগের স্থানীয় শাসন ব্যবস্থাকে বিশেষভাবে প্রশংসা করেছেন এবং বলেছেন, সভা ও নগরম নামক গ্রামীণ পরিষদগুলো এক ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছিল, যা প্রাচীন ভারতের প্রশাসনে গণতন্ত্র ও স্বচ্ছতার নিদর্শন। তিনি স্থানীয় বিচার ব্যবস্থার ও নির্বাচন প্রক্রিয়াকে প্রায় আধুনিক সুষম প্রশাসনের সমতুল্য বলে উল্লেখ করেছেন। এছাড়া মহালিঙ্গম চোল শাসনের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার গভীর বিশ্লেষণ করেছেন। তিনি বিশ্বাস করেন চোল শাসনের স্থায়িত্বে স্থানীয় শাসনের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য, কারণ এতে শুধু প্রশাসনিক স্বায়ত্তশাসনই নয়, বরং অর্থনৈতিক উন্নয়ন, কৃষি ব্যবস্থাপনা এবং ধর্মীয় সংস্কৃতির রক্ষাকবচ হিসেবে কাজ করেছিল। তারপর দেখো, চোল শাসন ব্যবস্থা ছিল প্রাচীন ভারতের একটি উন্নত ও সুসংগঠিত শাসন পদ্ধতি। এখানে রাজা সর্বোচ্চ ক্ষমতাধর হলেও গ্রামসভা ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কিছুটা স্বাধীনতা দেওয়া হতো, ফলে স্থানীয় মানুষদের অংশগ্রহণ বাড়ত এবং প্রশাসন আরও কার্যকর হতো। চোল শাসনের বিচার ব্যবস্থা, কর আদায়, অর্থনৈতিক নিয়ন্ত্রণ ভালোভাবে সংগঠিত ছিল, যা সাম্রাজ্যের স্থায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই শাসন ব্যবস্থা প্রমাণ করে যে শক্তিশালী কেন্দ্রীয় শাসনের পাশাপাশি স্থানীয় স্বায়ত্তশাসনও সমান জরুরি। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। অবশ্যই তোমরা খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং পরবর্তীতে তোমরা কোন ভিডিও চাও বেশি বেশি কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে আমি কিন্তু তোমাদের মধ্যে কোশ্চেন অ্যান্সারগুলি শেয়ার করে দেবো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।